আমাদের আর কোনো মনে হচ্ছে না কোনো উপায় আছে বলে। থেকে আসছে কিসের আওয়াজ সেটা ঠিক বুঝতে পারছি না, তবে এই জঙ্গলটার ভেতর থেকে আসছে, ভীষণ ভয় করছে। না না, পলাশ বনে নেই, এখন আমরা আছি জয়পুর ফরেস্টে। তবে আজকে আমরা বেরিয়ে পড়েছি যে গন্তব্যে, সেখানে কিন্তু অবশ্যই পলাশ নামটা আসলে যেটা আসে সেটা হলো পুরুলিয়া। এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুর, তারপরে আছে পুরুলিয়া, তারপর জয়চণ্ডী, শুশুনিয়া, সমস্তটাই বারন্তি হয়ে আমরা একসাথে সবগুলোই ঘুরে দেখবো একে একে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। আমরা বাড়ি থেকে ভোর 5টা নাগাদ রওনা দিলাম আমাদের বাহনের কাঁধে চেপে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে 2.5 নম্বর হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বালি ব্রিজের উপর দিয়ে ডানকুনি হাউজিংয়ের ঠিক আগে বাঁ হাতের রাস্তাটা ধরে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে মুকুটমণিপুর পৌঁছব। বাড়ি থেকে রওনা দিয়ে এখন আমরা আছি ডানকুনি হাউজিংয়ের ঠিক আগে বাঁ হাতে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরেছি আমরা বিষ্ণুপুরের দিকে যাওয়ার জন্য। এখন বর্তমানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, আর এখন ঘড়িতে সময় কিন্তু 6টা বেজে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তাহলে চলুন যাওয়া যাক পরের রাস্তাও। ঘড়ি বলছে 9টা বাজে, আর আমরা এখন জয়পুরের বনলতা রিসর্টের আগে একটা ছোট দোকানে দাঁড়িয়ে সকালের প্রাতরাশ সেরে ফেললাম পেটাই পরোটা আর ছোলার ডাল দিয়ে। এই যে দোকানটি থেকে একটু এগোতেই পড়লো বনলতা রিসর্ট। বিষ্ণুপুরে যারা বেড়াতে আসেন তাদের মধ্যে বেশ জনপ্রিয় এই বনলতা রিসর্ট, তবে একটু এক্সপেন্সিভও বটে। আজ তো আমাদের এখানে আসা হলো না, তবে চেষ্টা করব অন্য কোনো একদিন এখানে আসার। বনলতা রিসর্ট থেকে আরও বেশ খানিকটা এগোতেই জয়পুরের জঙ্গলের ঠিক মাঝখানে এই বনশ্রী রিসর্ট। যারা আমার একদম প্রথম থেকে আমার ভিডিওটা দেখেন, আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ ছিল এই বনশ্রী রিসর্টের ভিডিও। বিষ্ণুপুরে এসে জঙ্গলের মাঝে এমন একটা রিসর্টে থাকার অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। যারা এখনও ভিডিওটা দেখেননি, উপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে বিষ্ণুপুর তথা মন্দির নগরীকে বাঁ হাতে রেখে আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম মুকুটমণিপুরের দিকে। এবারের আমাদের 5 দিনের ট্যুর প্ল্যানে থাকছে মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী, বারন্তি, গড়পঞ্চকোট, পাঞ্চেত ও সব শেষে মাইথন। 7টা জায়গা আমরা টোটাল 5 দিনে ঘুরে দেখব। তাহলে কোথায় কখন যাচ্ছি, কিভাবে ওখানকার প্রত্যেকটা জায়গা ঘুরে দেখছি এবং কোথায় গিয়ে কি দেখার আছে সব কিছু জানার জন্য ভিডিওটাকে দেখতে থাকুন। এই যে অবশেষে আমরা এসে পৌঁছালাম মুকুটমণিপুরের মূল তোরণের সামনে। অবশেষে বেলা প্রায় 12:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের মুকুটমণিপুরের প্রথম স্পট মুকুটমণিপুর ড্যামের লক গেটে। বাঁকুড়ার রানী বলে পরিচিত এই মুকুটমণিপুর আজ বহু মানুষের কাছে একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়ার এক অন্যতম ঠিকানা। মুকুটমণিপুর সার্কিটের সবথেকে আকর্ষণীয় ও উল্লেখযোগ্য স্পট হলো এই মুকুটমণিপুর ড্যাম। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। ড্যাম থেকে কিছুটা এগোতেই ডান হাতে পড়বে ড্যামের বোটিং পয়েন্ট। এখান থেকে বোটে করে মুসাফিরানা ভিউ পয়েন্ট, ডিয়ার পার্ক ও বরেশনাথ মন্দির সহ 3টির স্পট বোটে করে ঘুরিয়ে দেখানো হয়। তবে বোটিংয়ের দামটা কিন্তু সিজন এবং অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। তবে আমরা বোটে করে না গিয়ে এই জায়গাগুলি যাব সড়ক পথে। তবে তার আগে সময় আজকের আস্তানা খোঁজার। যদিও আস্তানা আমরা আগের থেকে অনলাইন বুক করে এসেছিলাম, আমরা থাকবো আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে। ড্যামের খুব কাছেই এই যুব আবাস হওয়ায় আমরা এখানেই রুমটা বুক করে নিয়েছিলাম। এই যে মুকুটমণিপুর ড্যাম, আর তার পাশেই এখন আমি বসে আছি। এটা হলো মুকুটমণিপুরের সবথেকে কম টাকায় কম খরচে থাকার জায়গা, মুকুটমণিপুর যুব আবাস। এই যুব আবাসের রুমগুলি কেমন, কত দাম আর কতগুলো টোটাল রুম আছে, এই সবগুলোই আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। তবে এই রুমগুলো বুকিংয়ের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন।
দেখতে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের পরের গন্তব্য পোড়া পাহাড়ের দিকে। আচ্ছা, এখানে বলে রাখি, এই যুব আবাসে কিন্তু কোনো রকম খাওয়ার ব্যবস্থা নেই এবং এর আশেপাশেও খুব একটা দোকান নেই। তবে এই যুব আবাস থেকে 4 থেকে 5 মিনিট হাঁটা পথে বেশ কয়েকটি খাবারের হোটেল আছে। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি পোড়া পাহাড়ের দিকে। যুব আবাস থেকে পোড়া পাহাড়ের দূরত্ব 7 কিলোমিটারের মতো। আপনারা যদি বাই রোড মুকুটমণিপুরে আসেন তবে আগে থেকে পোড়া পাহাড় ঘুরে তারপর ড্যাম ও হোটেলের দিকে যেতে পারেন। পোড়া পাহাড়ের কাছাকাছি আসার পর কোনো লোকজন তেমন চোখে পড়ল না, ফলে গুগল ম্যাপই এখন আমাদের ভরসা। একটা গাছের গায়ে পোড়া পাহাড় বলে লেখা একটা ব্যানার, সেটা দেখেই আমরা সেখানে স্কুটি রেখে এগিয়ে চললাম পায়ে হেঁটে জঙ্গলের ভেতর থেকে। জঙ্গলের মাঝখান থেকে দুপাশে যে ঘন জঙ্গলের মতো অবস্থা, মাঝখান থেকে হেঁটে যাচ্ছি পোড়া পাহাড় দেখতে। তবে এই জায়গাটাতে আসলে সকালের দিক করে আসলে কিন্তু ভালো। চেষ্টা করবেন বিকেল 4টের পরে না আসার, সকালের দিক করে আসলে বা আলো থাকতে আসলে আর কি ভালো হয়, আর বর্ষাকালে না আসাই ভালো। সিজনের সময় এখানে আসলে এখানকার কিছু আঞ্চলিক মানুষজন থাকে, তারাই ট্যুরিস্টদেরকে এই পোড়া গুহাতে নিয়ে যান। তবে এখন যেহেতু অফ সিজন, সেই জন্য আমরা দুজনে একা একাই চললাম। জঙ্গলের ভেতরে পাখিদের এত সুন্দর একটা আওয়াজ ভেসে আসছিল। জঙ্গলের এই নিস্তব্ধতা, এই সৌন্দর্য এত মনটাকে শান্ত করছিল, এত ভালো করছিল যে সত্যি বলতে এখানেই মনে হচ্ছিল হারিয়ে যাই। বেশ ভালোই তো আসছিলাম, তবে যে রাস্তা ধরে আমরা হাঁটতে নিয়েছিলাম মনে হচ্ছে কোথাও একটা গিয়ে আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছি। আমরা গুহার কাছাকাছি পৌঁছাতে পারছি না, বেশ অনেকখানি হেঁটে ফেলেছি রাস্তা। সব জায়গাটাই প্রায় একই রকমই মনে হচ্ছে। এখন দেখি যদি আমরা ফিরতে পারি সেটাও জানাবো, আর যদি নতুন কোনো রাস্তা পাই সেটাও আপনাদেরকে শেয়ার করব। পুরো গভীর জঙ্গলের মাঝখানে একটু বেশ কিন্তু গা ছমছম ব্যাপারই মনে হচ্ছে। 2000 years later. আরও বেশ খানিকটা ঘুরে নিলাম, তবে আসল গুহার যাওয়ার যে রাস্তাটা সেটা এখনও পর্যন্ত কোথাও কিছু পেলাম না। এখন ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো মনে হচ্ছে না আর কোনো উপায় আছে বলে। ভালো করে শুনলে বোঝা যাচ্ছে এখান থেকে কেমন একটা কোকানির মতো আওয়াজ আসছে আর কি। কোথা থেকে আসছে, কিসের আওয়াজ সেটা ঠিক বুঝতে পারছি না, তবে এই জঙ্গলটার ভেতর থেকে আসছে। ভীষণ ভয় করছে। ভিডিও করতে করতে হঠাৎ একা হয়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। পোড়া পাহাড় দেখে আমরা মুকুটমণিপুর ড্যাম হয়ে এখন চলেছি মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে। এই পোড়া পাহাড় থেকে মুসাফিরানার দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। মুসাফিরানা ভিউ পয়েন্ট বাই রোড যেতে হলে যুব আবাসকে বাঁ হাতে রেখে মুকুটমণিপুর ড্যামের উপর থেকে যেতে হবে। এখানে ছোট্ট করে একটু বলে রাখি, এই ড্যামের উপর থেকে কিন্তু গাড়ি যাওয়ার জন্য পারমিশন নিতে হয়। যদিও সাইকেল বা 2 চাকার ক্ষেত্রে পারমিশনের প্রয়োজন হয় না, তবে আপনারা যদি 4 চাকা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পারমিশন নিতে হবে। সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে এই ড্যামের পাশেই অফিস রয়েছে, সেখান থেকে পারমিশন করিয়েই আপনাদের গাড়িটা নিয়ে এগোতে হবে। তাছাড়া এই ড্যামের সামনে থেকে টোটোও পাওয়া যায়, চাইলে টোটো করেও প্রত্যেকটা স্পট ঘুরে দেখতে পারেন। কংসাবতী নদীর উপর থেকে যেতে যেতে কখন যেন মনে হলো প্রকৃতি আমাদের কত কিছুই না দিয়েছে। একদিকে ধনধান্যে পুষ্পে ভরা আর অন্যদিকে শীতল জলের স্রোত বইছে। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, আর এই দুইয়ের মাঝখানে লম্বা রাস্তা আমাকে যেন এক স্বপ্নের দুনিয়ায় হাতছানি দিয়ে ডাকছে। মুসাফিরানা ভিউ পয়েন্টে পৌঁছে এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে এখন চললাম ভিউ পয়েন্ট থেকে চারিপাশের দৃশ্যটা দেখার জন্য। এই যে টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এখানে কিন্তু এরকম লম্বা সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেবে উঠতে হবে। এই যে এখান থেকে সিঁড়ি বেয়ে আমি উঠে আসলাম, আর এই পাশে হলো ড্যামটা। এই মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে দেখা যায় সুবিশাল জলধারা কংসাবতী ড্যাম। রোদ পড়লে ড্যামের নীল জল দৃষ্টি কাড়ে পর্যটকদের। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ারও। আর এই যে এই গার্ডেনের যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেলে কিন্তু একদম ড্যামের সামনে গিয়ে মিশছে। এই ভিউ পয়েন্টে সংযোজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ।
ছোটদের জন্য আছে এখানে কিছু দোলনাও, ফলে তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো। সময় হাতে খুব একটা বেশি নেই, প্রায় 4টে বাজতে যায়। এখনও আমাদের পরেশনাথ মন্দির আরও বেশ কয়েকটা জায়গা যাওয়ার আছে, তো সেই জন্য খুব বেশি সময় এখানে আর কাটাতে পারলাম না। এখন তাড়াতাড়ি করে ফিরে চলেছি। মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে সোজা এগিয়ে প্রায় 600 মিটার দূরত্বেই রয়েছে পরেশনাথের মন্দির। মন্দিরের বাইরে বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান ও সাথে পুজোর সামগ্রীরও দোকানপাট রয়েছে। আমরা চললাম বাবার দর্শনের জন্য। মুকুটমণিপুরের পাহাড়ের উপর অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরেশনাথ শিব মন্দিরটি এখানকার হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে শোনা যায়, কংসাবতী নদীর উপর বাঁধ নির্মাণের সময় মাটি খনন করার পর একটি শিবলিঙ্গ পাওয়া যায়। তারপর এখানকার স্থানীয় বাসিন্দারা সেই শিবলিঙ্গটি পাহাড়ের উপর এনে এখানে প্রতিষ্ঠা করে এবং এখানকার নামকরণ করে পরেশনাথ মন্দির। এখানে শিবরাত্রি, শ্রাবণ মাস ও প্রতি সোমবার বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। এই যে পেছনে পরেশনাথ মন্দির, আর ঠিক উল্টো দিকেই রয়েছে পরেশনাথ ঘাট, নৌকা ঘাট। এখানে এখন যাওয়া যাক। মুকুটমণিপুরের একদম প্রথম দিকে যেখানে দেখিয়েছিলাম যে ড্যামের সামনে থেকে বোটিং পয়েন্ট রয়েছে, সেখান থেকে বোটে করে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখানো হয়। সেখান থেকে যে বোটগুলো ছাড়ে সেই বোটগুলো এনে যদি পরেশনাথ মন্দিরে নিয়ে আসে, তাহলে এই সামনে এই নৌকাঘাটেই এখানে নামিয়ে দেয়। তারপর এখান থেকে আপনাকে নিজেকে পরেশনাথ মন্দিরে যেতে হবে, তারপর আবার ফিরে যেতে হবে সেই নির্দিষ্ট বোটে। এমনভাবেই একের পর এক প্রত্যেকটা স্পটই ঘুরিয়ে দেখানো হয় বোটে করে। পরেশনাথ ঘাট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি অম্বিকানগরে, প্রায় 700 বছরের পুরনো একটা দুর্গা ঠাকুর দেখতে। এখানকার চারপাশের রাস্তাঘাট সত্যি বলতে না দেখালে মনটা ঠিক ভরবে না। স্কুটির পেছনে বসে যেতে কিন্তু দারুণ মজা লাগছে। মুকুটমণিপুর ড্যাম থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে অবস্থিত অম্বিকাপুর গ্রামের মা অম্বিকার মন্দিরে আমরা এখন চলেছি। তবে তার আগে আসলাম তখনকার রাজার দ্বারা নির্মিত এক রাসমঞ্চ দেখতে। আর এই রাসমঞ্চ থেকে একটু এগোতেই পড়বে 700 বছরের পুরনো মা অম্বিকার মন্দির। এখানে দেবী দুর্গাকে মা অম্বিকা রূপে পুজো করা হচ্ছে। স্থানীয় লোকজনদের মতে মা অম্বিকা খুবই জাগ্রত। তবে আমরা যেই সময় মন্দিরে গিয়েছিলাম সেই সময় মন্দিরটি বন্ধ ছিল, ফলে সাইড থেকে একটু দর্শন করে নিলাম। এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম মন্দিরটি আবার খুলবে সন্ধ্যাবেলা 6টার পর। অম্বিকানগরে মা অম্বিকার দর্শন সেরে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। তবে এখানে এসে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। মূলত সোশ্যাল মিডিয়া থেকেই সন্ধান পেয়ে এখানে আসা আমার। তবে আপনি যদি জঙ্গলের মাঝে রিসর্টে থাকতে চান, তবে এনাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে বুক করেই আপনি এখানে এসে থাকতে পারেন। ড্যামের কাছাকাছি জঙ্গলের মাঝে কটেজে থাকার এক অনবদ্য অভিজ্ঞতা এখানে এসে আপনি নিতে পারেন। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সাথে পার্কিংয়ের ব্যবস্থাও। তবে কটেজগুলো সিঁড়ি বেয়ে একটু উঁচুতে হওয়ায় ফলে বয়স্ক মানুষ ও যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। আপনি চাইলে এনাদের রেস্টুরেন্ট থেকে এসে খাওয়া দাওয়াও করে যেতে পারেন। আর যারা কেবলমাত্র ঘোরার জন্য আমার মতো সোশ্যাল সাইট দেখে এখানে আসেন, তাদেরকে বলবো নিরাশ হবেন, কারণ পুরো রিসর্টটা কিন্তু ঘুরে দেখার অনুমতি নেই। এটা সম্পূর্ণ আমার মতামত, বাকিটা রইল আপনাদের উপর। এখন চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে বেশ কিছু বসার জায়গা আছে, চাইলে এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। শীতকালে এদিকে কিন্তু পিকনিকও হয়। এগুলি ছাড়াও মুকুটমণিপুরে টুরিস্ট স্পটগুলির মধ্যে ডিয়ার পার্ক বেশ জনপ্রিয়। সড়ক পথে ও জলপথে দুইভাবেই যাওয়া যায়, তবে আমাদের হাতে সময় না থাকায় আমরা এটাকে স্কিপ করলাম। ড্যামের দুপাশ ধরে বেশ কিছু ছোটোখাটো দোকানপাট আছে, যেখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটিও করতে পারেন। যুব আবাস থেকে বেরিয়ে একটুখানি রাস্তার দিকে এগিয়ে এসেই এখন আছি আমরা ফুড কোর্ট। এখানকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সব রকমের খাবার পাওয়া যায়, ভাত রুটি থেকে সন্ধ্যাবেলার ফাস্টফুড সমস্তটাই।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বসার অনেক জায়গা আছে। আজকের রাতের খাবারটা আমরা এখান থেকেই খাবো। আমরা অর্ডার করেছিলাম 2টো ভেজ থালি। থালিতে ছিল 2টো সবজি, ডাল, একটা ভাজা, চাটনি, পাঁপড় আর ভাত। সবই ছিল মিল সিস্টেমে, আর এর জন্য আমাদের দিতে হয়েছিল 70 টাকা করে। এবারে বলি এখানে কিভাবে আসবেন। ধর্মতলা থেকে মুকুটমণিপুরে সরাসরি বাস আছে, যা আপনাকে 7 থেকে 8 ঘন্টার মধ্যে মুকুটমণিপুরে পৌঁছে দেবে। তারপর এখানে এসে এখান থেকে গাড়ি ভাড়া করে বা টোটো ভাড়া করে আপনাকে প্রত্যেকটা স্পট ঘুরে দেখতে হবে। আর যদি ট্রেনে আসেন তাহলে মুকুটমণিপুরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বাঁকুড়া। এই বাঁকুড়াতে নেমে এখান থেকে বাসে করে বা ট্যাক্সিতে করে আপনাকে আসতে হবে মুকুটমণিপুর। তারপর এখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরতে হবে। একদিনের ছুটিতে মুকুটমণিপুর বেড়ানোর জন্য বেস্ট অপশান। আর যদি আপনার হাতে সময় একটু বেশি থাকে তবে মুকুটমণিপুরের একদম কাছেই পুরুলিয়া থেকেও ঘুরে আসতে পারেন। আমি আমার নেক্সট ভিডিওতে পুরুলিয়া ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সকলের ভালো থাকা ও সুস্থতার কামনা করি।